আছেন এবং আমরা গান শুনছি, কথা বলছি, সঙ্গীতের মার্জিত রূপ এবং সঙ্গীতের স্থূলতা সব আলোচনায় উঠে আসছে। আমরা ফিরে আসবো এক্ষুনি, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন সরাসরি আড্ডার অনুষ্ঠান জয়া ব্রাইডাল মেহেদি সকালবেলা রোদ্দুর। সৌন্দর্যের রঙকে সুরক্ষিত রাখতে মমতাজ গোল্ড নাম্বার 1 মেহেদি এখন নতুন টপ সিল্ক টিউবে। মমতাজ গোল্ড নাম্বার 1 মেহেদি, অটুট মান, নিখাত রং। প্রাকৃতিক নির্যাস থেকে তৈরি মমতাজ নিম ফেস ওয়াশ ত্বককে রাখে ময়লা ও ডার্ক হেডস থেকে মুক্ত। ফাইন্ড ইয়োর বিউটি উইথ ন্যাচারাল ওয়ে। সৌন্দর্যের রঙকে সুরক্ষিত রাখতে মমতাজ গোল্ড নাম্বার 1 মেহেদি এখন নতুন টপ সিল্ক টিউবে। মমতাজ গোল্ড নাম্বার 1 মেহেদি, অটুট মান, নিখাত রং। প্রাকৃতিক নির্যাস থেকে তৈরি মমতাজ নিম ফেস ওয়াশ ত্বককে রাখে ময়লা ও ডার্ক হেডস থেকে মুক্ত। ফাইন্ড ইয়োর বিউটি উইথ ন্যাচারাল ওয়ে। সৌন্দর্যের রঙকে সুরক্ষিত রাখতে মমতাজ গোল্ড নাম্বার 1 মেহেদি এখন নতুন টপ সিল্ক টিউবে। মমতাজ গোল্ড নাম্বার 1 মেহেদি, অটুট মান, নিখাত রং। সৌন্দর্যের রঙকে সুরক্ষিত রাখতে মমতাজ গোল্ড নাম্বার 1 মেহেদি এখন নতুন টপ সিল্ক টিউবে। মমতাজ গোল্ড নাম্বার 1 মেহেদি, অটুট মান, নিখাত রং। প্রাকৃতিক নির্যাস থেকে তৈরি মমতাজ নিম ফেস ওয়াশ ত্বককে রাখে ময়লা ও ডার্ক হেডস থেকে মুক্ত। ফাইন্ড ইয়োর বিউটি উইথ ন্যাচারাল ওয়ে। প্রাকৃতিক নির্যাস থেকে তৈরি মমতাজ নিম ফেস ওয়াশ ত্বককে রাখে ময়লা ও ডার্ক হেডস থেকে মুক্ত। ফাইন্ড ইয়োর বিউটি উইথ ন্যাচারাল ওয়ে। প্রাকৃতিক নির্যাস থেকে তৈরি মমতাজ নিম ফেস ওয়াশ ত্বককে রাখে ময়লা ও ডার্ক হেডস থেকে মুক্ত। ফাইন্ড ইয়োর বিউটি উইথ ন্যাচারাল ওয়ে। সৌন্দর্যের রঙকে সুরক্ষিত রাখতে মমতাজ গোল্ড নাম্বার 1 মেহেদি এখন নতুন টপ সিল্ক টিউবে। মমতাজ গোল্ড নাম্বার 1 মেহেদি, অটুট মান, নিখাত রং। আপনারা দেখছেন সরাসরি আড্ডার অনুষ্ঠান জয়া ব্রাইডাল মেহেদি সকালবেলা রোদ্দুর। বিরতির পর আবার আপনাদেরকে স্বাগত জানাই সকালবেলা রোদ্দুরে, জয়া ব্রাইডাল মেহেদি সকালবেলা রোদ্দুর। আমাদের সাথে আজকে অতিথি শিল্পী, গজল শিল্পী প্রধানত এবং আমাদের প্রিয় মানুষ, বন্ধু মানুষ মেজবা আহমেদ আছেন। এই মুহূর্তে যারা টেলিভিশন সেটের সামনে এসেছেন আমরা তাদের জ্ঞাতার্থে আবার জানাচ্ছি। প্রাসঙ্গিক প্রশ্ন, সঙ্গীত নিয়ে প্রশ্ন, গজল নিয়ে প্রশ্ন নিশ্চয়ই আপনারা করতে পারেন। স্ক্রিনে দেখানো, টেলিভিশন পর্দায় দেখানো যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে একটু সময় লাগে লাইন পেতে, তারপরেও চেষ্টা করতে হবে। বিলকুল সময় লাগে আসলে। ওই জায়গাটা আলোচনার আমরা কি অনুরোধের গানটা শুনে যাব? উনি দেখছেন অনেক দূর থেকে। ঠিক আছে, ডেডিকেটিং টু নিতু। इश्क तुम्हें हो जाएगा मेरे जैसे, बन जाओगे मेरे जैसे, बन जाओगे जब इश्क तुम्हें हो जाएगा, दीवारों से टकराओगे जब इश्क तुम्हें हो जाएगा, बेचैनी जब बढ़ जाएगी और याद किसी की आएगी, बेचैनी बेचैनी जब बढ़ जाएगी और याद किसी की आएगी, तुम मेरी गजलें गाओगे जब इश्क तुम्हें हो जाएगा, मेरे जैसे बन जाओगे जब इश्क तुम्हें हो जाएगा। আমাদের আপনি একটা জায়গায় ধরুন বাংলা গজল নজরুলের বাইরে তার পরবর্তী সময় যত গীতি কবিতা এসেছে, অনেক
বড় বড় গীতি কবি আমরা পেয়েছি, কিন্তু ধরুন আমি লিখি, আমি গান লিখি, আমি ভালো লেখেন। হ্যাঁ, আমি লিখি, আমি আপনার কি মনে হয় যে আমি যদি গজল লিখতে চাই কোন জায়গাটা খুব ইম্পর্টেন্ট? আপনাকে তাহলে মেনশন না করি, বরং আমি তো খুব কম জানি। আপনাকে এই উত্তরটা দেওয়াটা ধৃষ্টতা, কেউ বেয়াদবি নিতে পারেন, কিন্তু যেহেতু আমি চর্চা করি আমি দাবি রাখতে পারি বলবো, কারণ আমি তো শিক্ষার্থী মানুষ মূলত। হ্যাঁ, তাই ইন্টারভিউ দেওয়া, টেলিভিশনে চেহারা দেখা তো মূল টার্গেট না, শিক্ষা আসল টার্গেট, মনের খোরাক। তো প্রশ্নটা হচ্ছে যে লিখতে গেলে কি কি বিষয়গুলো লক্ষণীয়? হ্যাঁ, মানে গজল কেন লিখতে পারবে না আমাদের সময় মানুষ, কেন লিখবে না গজল? আমি লিখতেই পারেন, কিন্তু কথা হচ্ছে যে গজল আসলে কিভাবে লিখতে হয়, হাউ টু রাইট ইট, মানে হাউ টু রাইট এ গজল, কোনটা ডিফার করে, কোন বিষয়গুলো ডিফার করে। ইটস এ গজল, ইটস এ গীত, বা এটা মডার্ন সং, আর এটা ডিফার করে কোথায়, ক্লাসিফাইডটা কোথায় হয়। মাঝখানে একটু থামা, একটু ফোন আছে। ও ফাইন। হ্যালো, আসসালামু আলাইকুম, বাবু ভাই কেমন আছেন? জি ভালো, শুভেচ্ছা আপনাকে। জি, আমি ডাক্তার মাসুদ বলছি, লেসোথো, সাউথ আফ্রিকা থেকে। ও আচ্ছা, হ্যাঁ, শুভেচ্ছা আপনাকে। আমি সকালবেলার অনুষ্ঠানটি খুব প্রতি সপ্তাহে দেখি, খুব ভালো লাগে। রবিবারটা আমাদের ছুটির দিন থাকে এখানে। এখন এখানে সকাল 7:30 আর বাংলাদেশে 11:30, তো খুব সুন্দর লাগছে মেজবা ভাইয়ের গজল শুনছি। আমার একটা গানের অনুরোধ আছে ভাইয়া মেজবা ভাইয়ের কাছে। হ্যাঁ বলুন। আমার তো মেজবা ভাই, আসসালামু আলাইকুম। খুব ভালো লাগছে গানের অনুষ্ঠান সকালবেলা, এখানে গজল সকালবেলা দারুণ লাগছে শুনতে। আলহামদুলিল্লাহ, আপনারা শোনেন বলেই তো আমরা আছি। জি, আমি আমার স্ত্রীকে নিয়ে দেখছি আপনার, আমাদের প্রেমের বিয়ে, আপনার ভালোই লাগছে। অভিনন্দন। আপনার কাছে একটা বাংলা গানের একটা 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 অনুরোধ আছে, বাংলা গজল, হ্যাঁ, যদি জানা থাকে। বেদনা মধুর হয়ে যায়। আচ্ছা, এটা কি পরে গজলের মধ্যে? না হলে অসুবিধা কি? শোনান, আমার খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দুলান শুনি একদম সাথে সাথে থেকে ফোন করেছেন, আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। সাথে সাথে অনেক ধন্যবাদ। সব গানই যে গজল হতে হবে এমন কোনো কথা নেই, ভালো লাগে কিনা দ্যাটস ইম্পর্টেন্ট। অনেক গজল কিন্তু আমার ভালো লাগে না, নিশ্চয়ই কম্পোজিশনের জন্য কিংবা কোনো কারণে, কোনো গায়কের কারণে অনেক গজল আমার ভালো লাগে না। আবার অনেক ফোক সং এত টাচ করে চোখে পানি চলে আসে। এটা ডিপেন্ড করে আসলে জিনিসটা প্রপারলি হলো কিনা। তো গজলই হতে হবে আমি হলে এমন কোনো কথা নেই। নিডলেস টু সে, এটা তো একটা ওয়ান্ডারফুল কালো মানে উত্তীর্ণ একটা গান, এত সুইট কম্পোজিশন। মুখের কথাই হয় যে গান, তুমি যদি গাও বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি গাও বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি গাও। বাহ, একটু কথার মোড়ে ছিলাম। গজল আপনাকে শ্রদ্ধা জানিয়ে গাইলাম। গজল বলছিলেন, ধন্যবাদ। গজল বলছিলেন যে কি জিনিসটা মানে ক্লাসিফাইড করে দেয় যে এটা গজল, এটা আধুনিক গান, এটা নাজম, এটা কাওয়ালি, কিংবা এটা আসলে গজল লেখার কিছু ফরম্যাট আছে। কাসিদা বলে, বেহের, মিটার, কাসিদা, বেহের, মিটার। তারপরে ধরেন হামরদিফ, আমরা যেটা বলি ছন্দমিল, দুটো দুটো করে কাপলেট হবে, দুটো দুটো করে লাইনের শের কাপলেট, অসংখ্য থাকতে পারে। চুপকে চুপকে রাত দিন আমরা শুনেছি 16-17টা কাপলেট আছে। হসরত মোহানির লেখা, চুপকে চুপকে রাত দিন আসু বাহানা ইয়াদ হয়, হামকো আব তক আশিকি কা वो জমানা ইয়াদ হয়। তো এরকম করে করে আপনি বিভিন্ন বিষয় ঘুরে ঘুরে হোম কোর্টে ফেরত আসবেন, কিন্তু একবারও আপনি রিপিট করবেন না। আচ্ছা, বিভিন্ন জায়গায় যে আপনি মেসেজটা ঘুরে ফিরে কি কত সুইটনেসের সাথে আপনি হোম কোর্টে ফেরত আসতে পারেন। হোম কোর্টটা মিউজিক্যাল ল্যাঙ্গুয়েজে বললাম, লিখনের হোম কোর্ট, যে আমি মুখরাতে অস্থায়ীতে কি করে বিভিন্ন জায়গায় ঘুরে এসে ওইটাকে ইন্ডিকেট করতে পারি। সরকতে যায় হ্যাঁ রুখ সে নকাব আহিস্তা আহিস্তা, निकलता आ रहा है आफताब आहिस्ता आहिस्ता, वो बेदर्दी से सर काटे आमिर और मैं कहूं उनसे हुजूर आहिस्ता आहिस्ता जनाब आहिस्ता आहिस्ता। এই আহিস্তা আহিস্তা শব্দটি এটা হচ্ছে হামরদিফ ছন্দমিলটা। আহিস্তা থাকলো কিন্তু পুনরাবৃত্তির কিভাবে কত কত সুইটনেস সাথে কি কত কত সিম্বলিক ওয়েতে আপনি আসতে পারলেন। দ্যাট ইজ দ্য সুইটনেস অফ গজল। যদি এই জিনিসগুলো মেইনটেইন করে লেখা হয় তাহলে একটা গজল হবে, মানে বাংলা ভাষায় হতে পারে, একদম হতে পারে। ভীষণ ভীষণ। শুকালো মিলনমালা, নজরুল ইসলামের লেখা। শুকালো মিলনমালা আমি তবে যাই, খুব অল্প শ্রুত। শুকালো মিলনমালা আমি তবে যাই, কি যেন এ নদী কূলে খুঁজিনু বৃথাই। হ্যাঁ, শুকালো মিলনমালা আমি তবে যাই, আঙ্গিকের গান। এই
যদি আপনার অন্য রকমের কোনো অনাগ্রহ না থাকে, আমার খুব, আপনি যেহেতু গাইছিলেন অনেকক্ষণ থেকে, আমার খুব বলছিলেন আপনি যে গোলাম আলী সাহেবদের গজল শুনেছেন। আমার মহিরও শুনতে গোলাম আলী সাহেবের কোন একটা গজল কি আপনি দু লাইন শোনাই? सैर करो तो बाजार में करो, बाग में क्या रखा है, कत्ल करो तो दिल से करो, तलवार में क्या रखा है। हमको किसके हमने मारा, ये कहानी फिर सही, किसने तोड़ा दिल हमारा, किसने तोड़ा दिल हमारा, ये कहानी फिर सही, हमको किसके हमने मारा, ये कहानी फिर सही, ये कहानी फिर सही, ये कहानी फिर सही। এই যে একটা আপনি যেহেতু এই শাখাটার মধ্যে চর্চা করছেন, নিবিষ্ট হয়ে আছেন, গাইছেন মানুষের সামনে, বাংলাদেশের গজল শিল্পী হাতে গোনা তো একজন দুইজন, মানে আপনাদের মতো করে যারা গাইছেন, এই সংখ্যাটা কম কেন, মানে কি কারণে কম? তাম দুনিয়াতেই গজল সিঙ্গারের সংখ্যা কম, তাই আপনি এখনই গোনেন কতগুলো মানুষের নাম বলতে পারবেন আপনি, ব্যান্ডের কিংবা নজরুল গীতির, কিংবা আমি এই সাবকন্ট্রি যদি বলি, আর যদি আরো দূরে যাই তাহলে অন্য গানের অনেক ব্লুজ, জ্যাজ, অনেক শিল্পীর নাম বলতে পারবেন, হয়তো জাস্টিন বিবারের নামও চলে আসবে, কিন্তু খুব গোনা কয়েকজনের লোকে আমরা গ্লোবালি নাম নিতে পারি, আর সেখানে তো বাংলাদেশে আরো অনেক অল্প সংখ্যক। আর আমাদের এখানে গজলের শ্রোতা বাড়ছে অনেক, সিঙ্গার বাড়ছে না। সেটা কি আপনার মনে হয় যে পৃষ্ঠপোষকতার অভাব আছে? কারণ গজল গাইলে তো যদি প্রফেশন হয়, আমি খুব সরাসরি বলতে পছন্দ করি, কিছু মনে করবেন না, গজল যদি প্রফেশন হয়, সিঙ্গিংটা ভাত জুটবে না পেটে। অন্ধের শহরে আয়না বিক্রি করা এত সোজা না। আপনি বলবেন আমি আন্ধে কি নাকরি মে আয়না বেচতা হুঁ, একটা গাড়ি চালিয়ে ঘুরবেন, আসবেন, বাসায় সব ঠিকঠাক থাকবে, বাজার মূল্যস্ফীতি সবকিছু আপনি ওভারটেক করে এখানে ইন্টারভিউ দিতে আসবেন, নেভার পসিবল ইন বাংলাদেশ। আসলে কি কখনো শুধু গজল কেন, মানে সঙ্গীত বা সুকুমার বৃত্তির আর্ট অ্যান্ড কালচারের কোনো কিছু একদম জড়িয়ে ধরে রেখে খুব দু একজন ছাড়া আমরা কি খুব সচ্ছল লোককে দেখেছি? হয়তো পরিস্থিতি এখন অনেক চেঞ্জ হয়েছে, যারা অর্জন করতে পেরেছেন সেটা তাদের যোগ্যতা, কিন্তু বেসিক্যালি সিনারিওটা কি, সিনারিওটা সার্ভাইভাল করার, মানে অনেকে সার্ভাইভ করছেন, যারা করতে পারছেন তাদের এটা তাদের যোগ্যতা, এই আর কি। তবে গজলটা কঠিন, তো এই ফিল্ডটা ফাঁকা কেন, অনেকে আবার এই ফাঁকা ফিল্ডের সুযোগটাও নেয়, কিন্তু বাবু ভাই পোস্টার সর্বস্ব গজল সন্ধ্যা দেখি আমরা ঢাকা শহরে, তো সেগুলো আমরা না বলে আমরা যে কয়জন আছে আমরা একটু একত্রিত হলে ভালো হতো। আমাদের মধ্যে একটুখানি সমন্বয়ের অভাব আছে। মানে হয় না যে ধরুন আমাদের এখানে উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন হয়, আমাদের এখানে নাম করা খুবই বড় বড় পণ্ডিতদের আমরা খুব আরাম করে শুনতে পেয়ে যাই, এবং তখন কিন্তু সেটা হতে পারে যে তাদের যে মাত্রায় তারা অবস্থান করেন, যতখানি উচ্চ মার্গে তারা অবস্থান করেন, সে কারণে হয়তো দর্শক শ্রোতার সংখ্যা বাড়ে তাদের অনুষ্ঠানে। সেটি যেমন সত্যি, তেমনি একই দেশে বা নিজেদের দেশের মানুষ, নিজেদের দেশের কোনো একজন গুণী শিল্পী, কিংবা তিনি গাইয়ে হয়ে উঠছেন, গজল গাইছেন, গাইবার চেষ্টা করছেন, সেই মানুষটির কাছে মানে কেন এই আয়োজনটা হবে না, আমার নিজস্ব প্রশ্নের জায়গা আর কি। আমার আড্ডায় কিন্তু মান্না দে সাহেব বলেন, এনাদের আড্ডা গান হয়েছে, বিখ্যাত গান আড্ডাতে হয়েছে, ওনাদের আড্ডাটাই মূল জায়গা ছিল চর্চা, কিন্তু আড্ডাটাই হতো গান। আমরা কিন্তু 2-4-5 গজল গাই, আমাদের একজন আরেকজনের সাথে যোগাযোগ নেই, ভেরি আনফরচুনেট। আমি রেডি আছি আজকে বাংলাদেশের মধ্যে, এর আগে অন্য চ্যানেলে বলেছি, প্লিজ আমরা একসাথে হই না, একটু আপনার কাছে আছে আমার কাছে আছে, মিলে আমরা, আপনিও গজল গান হয়তো আমি গজল গাই, সবার কাছে সবার কিছু অনেক কিছু শেখার আছে প্রত্যেক কাছে, লেট আস শেয়ার ইট। সঙ্গীত তো মার রেখে যাওয়া গয়না না যে তালা মেরে রাখবো সিন্ধুকে। তো এরকম আমরা বলি যে আমরা গান গাই, আমরা আঁকি, আমরা নাচি, আমরা লিখি। সমুদ্রের পাড়ে গেলে যেমন নিজেকে খুব ক্ষুদ্র মনে হয়, মাঝে মাঝে আসলে ক্ষুদ্র মনে হয়, এমনিতেই ক্ষুদ্র মনে হয়, সমুদ্রের পাড়ে যাওয়া লাগে। সেটা কি মেজো ভাই এরকম কারণে হয় যে আমরা
ভীষণ রকমের আত্মকেন্দ্রিক, ভীষণ আত্মকেন্দ্রিক। যদি নিয়ে নেয়, যদি শিখে ফেলে, আমাদের ওস্তাদদের মধ্যে এই টেন্ডেন্সি আছে, উই ডিউ রেসপেক্ট টু দ্য ওস্তাদজিস, আমাদের গুরুজিদের মধ্যে এই টেন্ডেন্সি আছে, বেশি শিখে ফেললো না তো। কারণ একজন পারফর্মার তো চাবে না আর একটা পারফর্মার তৈরি হবে, কিন্তু একজন গ্রামাটিশিয়ান চাবে তা আমার সঙ্গীতের মাধ্যমে, আমার শিক্ষার মাধ্যমে ওর এই ছাত্র বা এই ডিসাইপলের মধ্যে আমি বেঁচে থাকি। কিন্তু একজন পারফর্মার চাবে না আর একটা পারফর্মার তৈরি করতে, আর এটা তো পারফর্মিং আর্ট। পারফর্মিং আর্ট তো শেখানো যায় না, যারা শেখাতে পারেন তারা কিন্তু শেখায় না। এত প্যাচ কোথায় নাই? আরেকটা প্যাচ বলবো, বলেন। ধরেন আমি যদি ফিমেল সিঙ্গার হতাম, তাহলে আমার মার্কেটটা আরো ভালো হতো। দ্বিতীয় প্যাচ বলি, আমি যদি ওপার বাংলা থেকে এখন এখানে আসতাম, কি যে মাতামাতি আমাকে হতো আমাকে নিয়ে। এখন বিভিন্ন ক্লাবগুলোতে এই সেই গান কত কিছু হচ্ছে না, প্রাসঙ্গিক কাজকর্ম হয়তো বেশি হচ্ছে, কতটুকু শুনছে না হচ্ছে, কিন্তু ওরা কিন্তু ভীষণ রকম করে বান্ডিল টান্ডিল নিয়ে চলে গেল। হ্যাঁ, আমি কিন্তু এগুলো বলতে পারেন যে নেগেটিভ বলছি, কিন্তু বাস্তবতা। ওই যেই ভদ্রলোকটি ওই ভদ্রমহিলাকে বা ওই সিঙ্গারটাকে পাশের দেশ থেকে আসার পরে ওখানকার 14তম বা 15তম বা 20তম হবে শিল্পীটা ওইখানকার র্যাঙ্কিং এ কলকাতাতেই, তাকে প্রমোট করার জন্য পাগল হয়ে যাচ্ছে এখানে ওখানে প্রোগ্রাম করে। ওই ভদ্রলোককে হয়তো আমি চিনি, কিন্তু কোনোদিন হয়তো আপনাকে আমাকে ডাকেনি, কারণ আমরা বাংলাদেশি, আমাকে প্রমোট করে কোনো লাভ নেই। এই দৈন্যতা থেকে বেরোতে হবে, তাহলে গজল কেন সবকিছু সব ধরনের ধারা সঙ্গীতই উন্নত হবে, আরো উৎকর্ষ সাধন হবে। আপনি ওটাও করেন, কিন্তু ওই ভদ্রলোককে ধরেন 20 বার দেখলাম যে অন্য দেশের শিল্পীকে বা পার্শ্ববর্তী দেশের শিল্পীকে খুব প্রমোট করতে, বা একটা অর্গানাইজেশনকে দেখলাম খুব প্রমোট করতে, একবার রেশিওটা যদি 19:1 হতো তাহলে আমি খুশি হতাম। 0 রেশিও। ওই ভদ্রলোক সারা জীবন শুধু ওনাদের কি অ্যারেঞ্জ করে থাকেন, ওনাদের কি প্রমোট করে থাকেন, আর আমরা অন্ধ তীরন্দাজের মতো থাকি। এই দেউলিয়াত্ব ভাই, আপনি যখন বলছেন দেউলিয়াত্বটা সবখানে আছে, একদম উচ্চবিত্তদের থেকে মধ্যে থেকে শুরু করে প্রগতিশীলদের মধ্যেই দেউলিয়াত্ব আছে। তারপরে আমি আল্লাহর কাছে শুকরিয়া করি, কেন দেখেন যে আজকে যেমন এই বাংলা ভিশনে আসতে পেরে, এই আমার এটা এতটুকু যদি না ডাকতো, এখন থেকে 15-20 বছর আগে দেখি ভাবিনি। আমি তো 90 পর থেকে গজল গাইছি বিভিন্ন জায়গায়, গেয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। আমি আমার গুরুজির পরে বাংলাদেশের গজল সিনিয়র, সম্ভবত সিনিয়র, নো ডাউট। তো এইটুকু যদি না হতো, আমার তো কারো কাছে কোনো আমানত রক্ষিত নেই যে আমি অভিমান করব। আমি তো কারো কাছে বলতে পারি না কেন করলেন না, কেউ তো বাধ্য না আমাকে নিয়ে প্রোগ্রাম করতে, কেউ তো বাধ্য না আমাকে ডাকতে। তারপরে যে চ্যানেলগুলো ডাকে, আমরা বিভিন্ন চ্যানেলে ফোন লাইভ করতে পারি। ফোন লাইভ, এই যে একটা দুবাই থেকে কল আসলো, এই আরেকটা সাউথ আফ্রিকা থেকে কল আসলো, এখন ইউটিউবের কল্যাণ আমরা ছড়িয়ে গেছি বিভিন্ন জায়গায়, আমরা বিভিন্ন জায়গায় হয়তো কখনো দেখিও নি, কিন্তু একটা আত্মিক যোগাযোগ হয়ে গেছে। যেখানে প্রোগ্রাম থাকে দেখে, আমাদের দোয়া করে, স্নেহ করে। এটা কি কম পাওয়া নয়? এখন কি মিডিয়া তো অনেক সোচ্চার, অনেক আমাদেরকে সুযোগ করে দিচ্ছে। এই যে এই ব্যাপারটা, কিন্তু এই কথা আমি এখন কোথায় বসে বলছি? আমি তো ড্রয়িং রুমে বসে, আমার ঘরের ড্রয়িং রুমে বসে কথা বলছি, আমি একটা ন্যাশনাল চ্যানেলে বসে কথা বলছি। সো এইটাও তো একটা আমাদের দেশের একটা অগ্রগতি, অবশ্যই অগ্রগতি ভীষণ, এবং আমরা এই জন্য অনেক কৃতজ্ঞ। হ্যাঁ, সেই টেস্টের জায়গাটা তো অবশ্যই কৃতজ্ঞ। না বলতে পারলে কোনো অভিমান করার কিছুই নেই। আমি আবারও বলছি, আমাদের কারো কাছে কোনো আমানত গচ্ছিত নেই যে আমরা অভিমান করবো। এটা সমস্ত চ্যানেলগুলোর বদান্যতা যে আমাদেরকে এতটুকু ফ্লোরটা দেয়, আমরা সে একটু কথা বললাম, একটু শেয়ার করলাম। আসলে তো এখানে গানের অনুষ্ঠান নয়, একটুখানি আড্ডা দেওয়া। না, নিশ্চয়ই। আমরা অনুষ্ঠানের শেষ দিকে এসেছি, আপনার নিজের অ্যালবামের একটা গান শুনতে শুনতে আমরা শেষ করব। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা আজকের এই জয়া ব্রাইডাল মেহেদি সকালবেলা রোদ্দুর আলোচনা এবং গানের মধ্য দিয়ে আমরা শেষের দিকে চলে এসেছি। আমাদের সাথে গজল শিল্পী মেজবাহ আহমেদ ছিলেন, এবং নিশ্চয়ই তিনি এর পরেও কখনো কখনো আমাদের দেখা হবে। আমরা মূল যে একটা উপসংহারে পৌঁছে যেতে পারি আপাতত, সেটি হচ্ছে যে সমস্ত উৎকর্ষের জায়গায় পৌঁছার জন্য এক ধরনের লড়াই করতে হয়। সেই কথাটি কিন্তু ছিল মেজবাহ আহমেদের আলাপনের মধ্যে, এবং সেই লড়াইটা যদি একটু ভালোবাসাটা নিজের দেশের জন্য হয়, নিজের দেশের মানুষের প্রতি হয়, নিজের দেশের শিল্পীদের প্রতি হয়, তাতেও বোধহয় শিল্পীরা সঠিক একটা স্নেহ, মমতা, শ্রদ্ধা পেতে পারেন। এক ধরনের দেউলিয়াপনা থেকে আমরা ভীষণভাবে ধাবিত হতে পারি, পাশ্চাত্যমুখী হতে পারি, কিংবা ওপার বাংলার মুখী হতে পারি। এই প্রবণতাটা আমাদের আছে, কিন্তু সেটি ভালো জিনিসের প্রতি হলে মন্দ হয় না, কিন্তু একদম যদি সেটা কোনো আনুপাতিক হারে একদম একটু দেশীয় শিল্পীদেরকেও একটু যদি দেখা, সেই জায়গাটি নিশ্চয়ই আমাদের একটু
ভাবতে হবে, এবং নিশ্চয়ই এটি কোনো ভিখিরিপনা নয়। course. আমাদের সেই যোগ্যতাটা আছে, আমরা সেটি ধারণ করি যোগ্যতাটা, এবং আপনারা সেই ভালোবাসার জায়গাটুকুতে আমাদের রাখবেন, মেজবা আহমেদকে রাখবেন, আমরা নিশ্চয়ই ভালো গানের দিকে যাব। আমরা মেজবা ভাই আপনার গান শুনতে শুনতে যাব। আলহামদুলিল্লাহ, আমি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলা ভিশনকে, আমাকে আমার মতো ক্ষুদ্র মানুষকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। খুবই পছন্দের অনুষ্ঠান এটি আমার, অনেক ধন্যবাদ। আমার একটু পৃষ্ঠপোষকতাতে যদি একটা ইন্টারন্যাশনাল লেভেলের সিঙ্গার, গজল সিঙ্গার বাংলাদেশে হয়, বন্যা আপা যেমন রিপ্রেজেন্ট করছেন, ভীষণ। ফরিদা পারভিন যেমন লালনগীতি রিপ্রেজেন্ট করছেন, সেরকম একটা গজল সিঙ্গার যদি রিপ্রেজেন্ট করতে পারতো বাংলাদেশকে, বাংলাদেশের নাম তো ছোট হতো না, বড় হতো। শিওর। প্লিজ আমরা সেই মন মানসিকতাকে তৈরি করি যেখানে একজন মেজবা আহমেদ, একজন নিয়াজ মোহাম্মদ চৌধুরী চর্চা করে বেঁচে থাকতে পারে। আবার যদি দেখা হয় করো চেনা হবার অভিনয়, আবার যদি দেখা হয় করো চেনা হবার অভিনয়, ভুল হলে ভুল বুঝো না, পুরনো চোখে তাকালে আবার দেখা হলে, পুরনো গান পুরনো কবিতা ফিরিয়ে দেব, শুধু পুরনো চিঠি যেমন ভিজে গেছে সব চোখের জলে, আবার দেখা হলে, আবার দেখা হলে, আবার দেখা হলে, আবার দেখা হলে। কখন আমার ছবিতে কমেন্ট দিছিস? জীবনে আমার একটা ছবি